যে জাসদই হচ্ছে শেখ মুজিবের হত্যার পথ তৈরি করে দিয়েছে, শানে-নজুল তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে ভেঙে দিয়ে গেছে। যে এমন না যে আপনি 5 জন সচিবকে সরাই দিলে এটা হচ্ছে, আপনি আওয়ামী লীগের বাইরে আর সচিবই পাবেন না, আপনি আওয়ামী লীগের বাইরে ভিসি বানানোর লোক পাওয়া যাচ্ছিল না। কোনো ছাত্রনেতার বাবারা অফিস দিয়েছেন, তাদের ওখানে বসে তারা ডিল করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ এনে দেন। অ্যাটলিস্ট একজন উপদেষ্টার দুর্নীতির ব্যাপারে ব্যাপক কথা চাওয়ার আছে সচিবালয় এবং সচিবালয়ের বাইরে। 16 বছর ধরে রাজনৈতিক দল যা করতে পারেনি, তারা 3 মাসে সেটা করে ফেলেছে, 3 সপ্তাহে করে ফেলেছে। তারা বাংলাদেশে এমন একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে যেটা বদরুদ্দিন ওমরের ভাষায় গত শতাব্দীতে এই জনপদে কখনো এরকম গণ অভ্যুত্থান হয়নি, এত স্বতঃস্ফূর্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। সাথে রয়েছে মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নতুন বাংলাদেশের গতিপথ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সদস্য সচিব এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি। ফুয়াদ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে ডান পাশে রয়েছেন আর একজন পরিচিত আপনাদের মুখ এবং সিনিয়র সাংবাদিক, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যেতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে। আমরা শিরোনাম শুনছিলেন নতুন বাংলাদেশের গতিপথ। নিশ্চয়ই অনেকটা দিন নতুন বাংলাদেশ, অগস্টের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে তো আমরা নতুন বাংলাদেশ বলছি। সেই বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হলো, সেই আকাঙ্ক্ষার পরে মানুষ যে আকাঙ্ক্ষার দিকে তাকিয়েছিল, আগ্রহ ছিল যে জায়গায়, সেই জায়গাটা আপনার মূল্যায়নে যে 6 মাস পার হয়ে 7 মাসের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের গতিটা কোন দিকে আপনি দেখছেন সার্বিকভাবে? ধন্যবাদ। যে কোনো বড় ধরনের ঘটনা যখন কোনো জাতির জীবনে ঘটে যায়, এর পরবর্তীতে একটা কালেকটিভ অ্যাসপিরেশন ডেভেলপ করে, একটা বড় ধরনের আকাঙ্ক্ষা, সমুদ্র সমান, হিমালয় পর্বতের মতো আকাঙ্ক্ষা তৈরি হয়। পাকিস্তান আন্দোলনের ইতিহাস যদি আমরা যারা পড়েছি, আমরা দেখেছি যে সেই পাকিস্তান আন্দোলনকে ঘিরে লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে নতুন রাষ্ট্র হয়েছে, আমরা যে অভাবনীয় একটা জিনিস তৈরি করেছিলাম তখন আমাদের পূর্বপুরুষরা, সেখানে আপনি দেখবেন যে 190 বছরের যে ঔপনিবেশিক শাসন, যে শাসনের দুই স্তরের মানে মাত্রা ছিল। একটা ছিল হচ্ছে যে যারা বিদেশিরা আসছেন, ব্রিটিশরা যারা ছিলেন এখানে, ব্রিটিশ কলোনিয়ালরা, তারা উপরে ছিলেন। দ্বিতীয় ছিলেন হচ্ছে আমাদের জমিনদার শ্রেণী, এবং জমিনদার শ্রেণীর লার্জ অংশ ছিল ব্রাহ্মণ, আপার কাস্ট হিন্দু, সামান্য কিছু মুসলমান ছিলেন। তো সেই 2 স্তরের জমিদারি ব্যবস্থা এবং ঔপনিবেশিক শাসনের জায়গা থেকে 190 বছর পরে যখন আপনি রাষ্ট্র বানালেন, যে আমরা এখন স্বাধীন, কোনো ব্রিটিশরা থাকবে না, আমরা নিজেদেরকে শাসন করব, নিজেদের রাষ্ট্র থাকবে, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের জীবন, আমাদের আচরণ, আমাদের বেঁচে থাকা সব কিছুর গ্যারান্টি থাকবে, নিশ্চয়তা থাকবে, এবং কাউকে আমার মানে প্রজা আকারে কাউকে আমাকে রাজা বিবেচনা করতে হবে না। জমিদারি প্রথা বাতিল হলো, প্রজাসত্ব আইন হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাস্তবতা, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু 24 বছরের মাথায় আবার উবে গেল। যারা সেই পাকিস্তান রাষ্ট্র বানালো, যারা যে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে তারা সম্মিলিতভাবে বোধ করা শুরু করলেন যে আমার আকাঙ্ক্ষাটা সম্ভবত আর এখানে নাই, থাকছে না। তখন তারা সেই রাষ্ট্রকে তালাক দিয়ে নতুন করে আবার একটা রাষ্ট্র বানালেন 71-এর রাষ্ট্রের পরে দেখেন দফায় দফায় দেশের মানুষ কিভাবে প্রতারিত হয়েছে। তারা বোধ করেছে যে আমার আকাঙ্ক্ষাগুলো নষ্ট হয়ে গেছে, এবং এই প্রতারিত হবার কারণে তারা কিন্তু বারবার আবার লড়াই করেছেন। 90-তে করেছেন, মাঝেও করেছেন, 75-এ একটা বড় ঘটনা ঘটেছে। পুরো সময়কাল জুড়ে বিএনপির রাজনীতিতে আসা 78-79 ধরে, তারপরে 111-এর সময় দেখলাম, গত বছর 24-এ, প্রত্যেকটা বড় ঘটনাই হচ্ছে নতুন নতুন আকাঙ্ক্ষার জন্ম দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে 24-এর আকাঙ্ক্ষাটা কি আসলে জেনুইন হবে, না আমরা আগের মতোই আবার হতাশ হয়ে যাব, হতাশ হয়ে গিয়ে আবার নতুন করে একটা লড়াই করতে হবে। সেখানে অনেকগুলো ফেনোমেনন আছে। আপনি দেখেন যে নতুন রাজনৈতিক দল যেটা গঠিত হয়েছে, এর আগেও তরুণদের নেতৃত্বে 2টা মূল দল গঠিত হয়েছে। একটা হচ্ছে জাসদ, 72 সালে ছাত্রলীগ ভেঙে যেটা হয়েছে। কেন তৈরি হলো? এবং এই যুবকরা কিন্তু সবাই মুক্তিযুদ্ধ ফেরত ছিলেন, খুবই তরুণ, ডায়নামিক, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন, 60-এর দশকগুলোতে ছাত্র রাজনীতি করেছেন ক্যাম্পাসগুলোতে। তারা সাডেনলি বোধ করা শুরু করলেন যে 72-এর বাংলাদেশের সাথে 71-এর মুক্তির লড়াইটা মিলছে না কেমন যেন, এবং তারাই সশস্ত্র পন্থায় শেখ মুজিবের শাসনকে চ্যালেঞ্জ করলেন
এবং যারা শেখ মুজিবের মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করে তারা অনেকেই বলে যে জাসদই হচ্ছে শেখ মুজিবের হত্যার পথ তৈরি করে দিয়েছে, শানুনুজুল তৈরি করে দিয়েছে। তাহলে এই যে আকাঙ্ক্ষাটা ছিল, আকাঙ্ক্ষাটা ব্যর্থ হলো, নতুন প্ল্যাটফর্ম আসছে, সেই প্ল্যাটফর্মও কিন্তু ক্ষমতায় যেতে পারে নাই। অথচ ৭২ থেকে ৭৫-এর ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, ছাত্র ইউনিয়ন অথবা জাসদ ছাত্রলীগ প্রচণ্ডভাবে ক্যাম্পাসগুলো তাড়িয়ে বেরিয়েছে। ৮০ দশকও মোটামুটি একই রকম। তো সেই জায়গাতে আবার দেখেন ৯০-এর গণ আন্দোলন দেখেন যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ছাত্রদের মধ্যে, যে ৩ দফা ৩ দলের ৩ জোটের যে রূপরেখা তৈরি করা হয়েছিল তার কোনোটা কি আসলে বাস্তবায়িত হয়েছে? হয় নাই। আবার নতুন করে লড়াই হয়েছে। গণ অধিকার পরিষদ নামে যে দলটা তৈরি হলো ২০১৭-১৮ আন্দোলনের মধ্য দিয়ে, তারা কিন্তু সেকেন্ড অ্যাটেম্পট তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য। তো সেখানেও দেখেন বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারাও কিন্তু খুব বড় দল আকারে জাতির যে ইমাজিনেশন, অ্যাসপিরেশনকে ধারণ করতে পারেন নাই আজকে ৭-৮ বছর পরে এসে। এবং আজকে যারা নতুন রাজনীতিটা তৈরি করছেন, করবার চেষ্টা করছেন, তারাও কিন্তু একটা বড় অংশে ওই গণ অধিকার পরিষদ, ওই কোটা বিরোধী আন্দোলনের ছায়া থেকে বেরিয়ে এসছেন। এখন এটা দেখার বিষয় এবং তাদের জন্য এটা চ্যালেঞ্জও বটে যে তারা আসলে এই বাস্তবতাগুলোকে কতটুকু ধারণ করতে পারছে। ফ্লিপ সাইড দেখেন যে এই তরুণরা ইতিমধ্যে যা যা অর্জন করেছে আর যা যা করতে ব্যর্থ হয়েছে, তাদের অর্জনের একটা বড় জায়গা হচ্ছে ১৬ বছর ধরে রাজনৈতিক দল যা করতে পারেনি তারা ৩ মাসে সেটা করে ফেলেছে, ৩ সপ্তাহে করে ফেলেছে। তারা বাংলাদেশে এমন একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে যেটা বদরুদ্দিন ওমরের ভাষায় গত শতাব্দীতে এই জনপদে কখনো এরকম গণ অভ্যুত্থান হয় নাই। এত স্বতঃস্ফূর্ত, এত মানুষের অংশগ্রহণে হয়েছে। ফ্লিপ সাইড দেখেন, বড় বড় রাজনৈতিক দলগুলো যে যে কারণে দুষ্ট, যে যে কারণে আমরা তাদের সমালোচনা করছি, চাঁদাবাজি করা, সরকারের সম্পত্তি থেকে অংশগ্রহণ নেওয়ার চেষ্টা করা, ভাগ বাটোয়ারাতে যাওয়া, এই যে বদনামিগুলো, এই বদনামিগুলো থেকে কিন্তু গণ অভ্যুত্থানের তরুণরাও কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে। অ্যাটলিস্ট একজন উপদেষ্টার দুর্নীতির ব্যাপারে ব্যাপক কথা চাওয়ার আছে। সচিবালয় এবং সচিবালয়ের বাইরে তার পিএস এপিএস মেলে ব্যাপক শত শত করে টাকা লুটপাট করছেন, বাণিজ্য করছেন। কোনো ছাত্র নেতার বাবারা অফিস দিয়েছেন, তাদের ওখানে বসে তারা ডিল করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ এনে দেন। এই ধরনের কাজের কথা তো আমরা বিএনপি আওয়ামী লীগের সময় শুনেছি, কিন্তু এই তরুণদের কাছ থেকে আমাদের এটা প্রত্যাশা না। তারপরে দেখেন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি করার ব্যাপারে, অন্য দলগুলোর ব্যাপারে আমরা সমালোচনা করছি। তরুণদের দলের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, উপজেলায় তাদের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের রাজনীতি করেছে, যুবলীগের রাজনীতি করেছে, যারা জুলাই আগস্টে গণহত্যায় অংশগ্রহণ করেছে এমন মানুষদেরকে তারা বিভিন্ন জায়গাতে কমিটিতে নিচ্ছে, সেটা জেনে হোক না জেনে হোক। তাহলে এগুলো হচ্ছে ফ্লিপ সাইড। রাষ্ট্রের সম্পত্তি ব্যবহার করার আংশিক কিছু বদনাম আসছে, যে তারা বিভিন্ন জেলায় উপজেলায় সরকারের অফিসে গিয়ে মিটিং করে, তাদের দলীয় মিটিং, বাস ব্যবহারের কথা আসছে, যদিও এটা খুব আইসোলেটেড ইভেন্ট। তাহলে তাদের অর্জন, তাদের ব্যাপারে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যেমন আছে, তাদের কিছু জায়গাতে কিন্তু প্রত্যাশার ঘাটতি পূরণ করতে আবার গ্যাপও হচ্ছে। আর একটা গ্যাপ হচ্ছে ইনক্লুসিভ হওয়া, যে টোটাল ছাত্র মহলকে ধরা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করছে যে আমরা ইনক্লুডেড না, মাদ্রাসার ছেলেমেয়েরা মনে করছে আমরা ইনক্লুডেড না। আমরা যদি আপনাকে একটু থামাই, সেটি হচ্ছে যে এই একদমই আপনি হয়তো শেষের দিকে এসে নতুন যে ছাত্ররা দল করেছে সেখানটায় আবার আলোচনায় আসতেছেন। আপনি যদি আমরা একটু পরে এসে আলোচনাটায় আবার আসি। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসছি। ফুয়াদ ভাইয়ের আলোচনার প্রেক্ষিতেই আমি একটু বলছি, তা হচ্ছে যে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে তিনি কিছু অভিযোগ করেছেন, সেটি বলছেন যে বিভিন্ন মহল থেকে এসছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কি এরকম কোনো সেল আছে বা তাদের নজরদারি করার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এই বিষয়গুলো কি দেখভাল করছে? এই অভিযোগগুলোর ব্যাপারে ওনার দপ্তর থেকে কোনো সুনির্দিষ্ট দেখভালের কোনো কেউ আছে কিনা বা কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা বা করছেন কিনা? কারণ আমরা একটু বলি যে সাংস্কৃতিক উপদেষ্টার ব্যাপারেও নানান অভিযোগ আমরা শুনতেছিলাম। সর্বশেষ এই যে বাংলা একাডেমির যিনি মহাপরিচালক, তার পক্ষ থেকেও কিছু কথাবার্তা আসছে, সেখানেও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর হয়তো নিশ্চুপ কোনো ব্যাপারে। একটু যদি ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে দুর্নীতির কথা উনি বলেছেন, কিন্তু কি দুর্নীতি হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে, এগুলো আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেননি। তো সুনির্দিষ্টভাবে দুর্নীতির কথা যদি না বলা হয় বা অভিযোগগুলা কি আসলে এগুলা যদি না জানানো হয়, তাহলে এগুলো নিয়ে কথা বলা বা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুব কঠিন।
আপনি কোনো হাইপোথেসিসের উপর ভিত্তি করে বা কোনো অনুমানের উপর ভিত্তি করে আপনি একজনকে যেমন দোষী করতে পারেন না, আবার কোনো অনুমানের ভিত্তিতে আপনি একজনের বিরুদ্ধে কোনো ধরনের প্রচারণাও চালাতে পারেন না। এগুলো মনে করি না যে আমি খুব যৌক্তিক কোনো কিছু। অবশ্যই দুর্নীতির ব্যাপারে তো সরকার সচেতন রয়েছে। কারো বিরুদ্ধে যদি দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেই পদ্ধতিগুলো রাষ্ট্রীয় মেকানিজমের মাধ্যমে এগুলো করা সম্ভব। এগুলোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই। তবে আমরা বিশ্বাস করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের দুর্নীতির ক্ষেত্রে ড্রাস্টিক্যালি দুর্নীতিবাজদেরকে নিবৃত্ত করা সম্ভব হয়েছে, বা দেশে দুর্নীতির ক্ষেত্রে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এটা আমরা বিশ্বাস করি। কিছু কিছু পেটি ক্রাইম এখনও বিদ্যমান আছে, যেগুলোর ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু লার্জ স্কেলে যে দুর্নীতিগুলোর কথা আমরা গত 15 বছর শুনে এসেছি, যে টাকা পাচার, ব্যাংক লুটপাট, তারপরে বড় ধরনের নানাভাবেই অনেক মেগা স্কেলে প্রকল্পের টাকা লুটপাট, যে কথাগুলো আমরা শুনেছি গত 15 বছর, এ ধরনের কোনো কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেউ এই ধরনের কোনো অভিযোগ কারো বিরুদ্ধে সরকারের এসেছে বলে আমার মনে হয় না। সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বিষয়টা আপনি বলেছেন সেটার মধ্যে আসলে দুর্নীতির কোনো অভিযোগ কিন্তু শিল্পকলা একাডেমির মহাপরিচালক উনি করেননি। উনি যেটা করেছেন সেটা হলো সমন্বয়হীনতার অভিযোগ, বা ওনার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ভুল বোঝাবুঝির কিছু কথা উনি বলেছেন। তো সেইগুলো সেই বিষয়ে সরকারের সংস্কৃতি উপদেষ্টা মাননীয় যিনি আছেন উনি সেই বিষয়ে ওনার অবস্থান ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন, এবং আমরা মনে করি যে এই ব্যাখ্যা সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে। তবে এখানে বা অন্য কোনোখানেও যদি কোনো আইনি ব্যত্যয় ঘটে, এবং সে বিষয়ে এখন তো আমরা গণমাধ্যমকে অবাধভাবে মুক্তভাবে লেখালেখি বা কথা বলার স্বাধীনতা দিয়েছি। গণমাধ্যম যদি এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ যদি সুনির্দিষ্টভাবে বলতে পারে তথ্য উপাত্ত দিয়ে যে অমুক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টার দপ্তর তো বটেই, সরকারের আরও অন্যান্য দপ্তর যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, দুর্নীতিকে মোকাবেলা করার জন্য, তারা সবাই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আচ্ছা ভাই, আমি একটু এখানে আসি। আপনি প্রধান উপদেষ্টার দপ্তরে এখন কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনি বেসিক্যালি সাংবাদিক। সেইখান থেকে আমরা সবসময় দেখেছি যে পট পরিবর্তনের পরে সব হচ্ছে থলের বিড়াল বের হয়। আগে যারা দায়িত্ব পালন করছেন সেই অবস্থায় কিন্তু কেউকে খুব একটা ধরা হয় না। দুদকের যদি অভিযান আমরা দেখি সাম্প্রতিক সময়ে, সেটি কিন্তু গত আমলের যারা আছে তাদেরকে সব ধরছে, তার আগের আমলের যারা আছে তাদেরকে রেহাই দিচ্ছে। এই 5 মাসের কর্মকর্তা যারা, তাদের আপনি যেমনটা বললেন যে একদম কমানো তো দুর্নীতি সম্ভব নয়, একদম লার্জ স্কেলে হয়তো নিয়ন্ত্রণ কিছুটা করা যাচ্ছে। এই এখন যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে কিন্তু তাদের তৎপরতা অতটা পরিলক্ষিত হচ্ছে না। তার মানে দুর্নীতি একদম হচ্ছে না তা তো আর না। আমি জানি না আপনি এখন দুর্নীতি হচ্ছে যদি এই অভিযোগটা কেউ করতে পারে, আপনি গত 15 বছরের সাথে এখনকার পরিস্থিতিকে মিলালে হবে না। গত 15 বছর তো দুর্নীতির বিষয়ে আপনি জানলেও অনেকে কথা বলতে পারতো না। একটা দুর্নীতি উন্মোচন করার জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে ছাগলের সাহায্য নিতে হয়েছে। দুর্নীতিটা দেশে কিভাবে হচ্ছে, কোন স্কেলে হচ্ছে, সেটা মানুষের চেয়ে বেশি এক্সপোজ করেছে একটা ছাগল। এখন তো মানুষের কাজ করার সুযোগ আছে, এখন তো গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমরা গণমাধ্যমকে কোনো রিপোর্ট লেখার কারণে গণমাধ্যমের কোনো কর্মীর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো গণমাধ্যম যদি এই বিষয়গুলো উপস্থাপন করে কারো দুর্নীতির বিরুদ্ধে, তাহলে অবশ্যই সে বিষয়ে তো ব্যবস্থা নেওয়া হবে। আর দুদক কাজ করছে আসলে, আপনি আজকেও আমি এখানে আসার আগে একটা সংবাদপত্রের প্রতিবেদনে পড়েছি 18,000 কোটি টাকার অ্যাসেট ফ্রিজ করেছে দুদক গত 7 মাসে। আপনার বিভিন্ন দুর্নীতিবাজ, আগের সরকারে যারা ছিল, বা ব্যবসায়ী গোষ্ঠী বা রাজনীতিবিদ, এরকম অনেকেই আছেন যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদের 18,000 কোটি টাকা দুদক ফ্রিজ করেছে। দুদক কিন্তু কাজ করে যাচ্ছে। এখন এই 18,000 কোটি টাকা কার ফ্রিজ করেছে এত বিস্তারিত এই মুহূর্তে তো আমার পক্ষে বলা সম্ভব না। তবে এটার তালিকা দেখলে নিশ্চয়ই আপনি যাদের নাম পাবেন তারা সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। তারা কোন সরকারের সময় দুর্নীতির সাথে সম্পৃক্ত সেটা আপনি নামগুলো যদি যাচাই বাছাই করেন, খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে দেখবেন আগের সরকারের দুর্নীতি এক্সপোজ করছে, এই সরকারের দুর্নীতি এক্সপোজ করছে না। এভাবে ঢালাওভাবে মন্তব্য করাটা আমার মনে হয় সমীচীন নয়। জি, ধন্যবাদ। আমি ফুয়াদ ভাই আপনার কাছে আবার একটু ফিরি। আপনি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে কথা বলছিলেন, সেখানে আজকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণার পর প্রথম পলিটিক্যাল প্রোগ্রাম করেছে। সেখানে তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, উনি বলেছেন
ওনার একটা বক্তব্য কোট করছি, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, এটি উনি বলেছেন। পুরনো সংবিধান শাসন কাঠামো রেখে সম্ভব নয়, সেটির সাথে আপনি কতটা একমত? আর তাদের আরেকজন সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে এই জুলাই অভ্যুত্থানের যারা খুনি, তখন শহীদ যাদেরকে করা হয়েছে, সেই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশের কোনো নির্বাচন হবে না, এরকমই তিনি সুস্পষ্ট বলেছেন। দুটো নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে মানে কথাগুলোতে এসছে সেকেন্ড রিপাবলিক প্রশ্নে। জি। তারা বলেছে যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। বাংলাদেশে গত 4-5 বছর থেকে আমরাও আমাদের জায়গা থেকে একই কথা বলেছি যে ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে এবং সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে। জি। এবং একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে, বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে নতুন দলের নেতৃবৃন্দকে এটা করা হচ্ছে যে আসলে সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বোঝাচ্ছে। এখন তাদের বোঝানোর ব্যাপারটা তারা উত্তর দেবে। আমরা আসলে কি বুঝাই আমরা যখন বলি যে ফার্স্ট রিপাবলিক ফেল করেছে এবং একটা সেকেন্ড রিপাবলিক করতে হবে? সেকেন্ড রিপাবলিকের আলোচনা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে একটা রিপাবলিক কেন করতে চেয়েছিলাম। বাংলাদেশকে তো আপনি গত শতাব্দীর ইনফ্যাক্ট আমাদের সেকেন্ড রিপাবলিক, আমরাই তো লড়াই করে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছিলাম, ওটাও একটা রিপাবলিক ছিল। জমিদারি বন্দোবস্তের বদলে একটা জনমানুষের রাষ্ট্র হবে, কৃষক প্রজা পার্টির কৃষক প্রজাদের মানুষের রাষ্ট্র হবে। তো সেখানে আকাঙ্ক্ষাটা কি ছিল? আমার আকাঙ্ক্ষা ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্রে সেই আকাঙ্ক্ষার জায়গাটা বলা আছে। জি। 17 এপ্রিল 1971 সালে যেটা পাঠ করা হয়েছে, জি। সেখানে দেখবেন পড়লে যে প্রথমত বলা আছে অজুহাতনামা, যে পাকিস্তান নামক যে রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম 23 বছর আগে, সেই রাষ্ট্রটাকে তালাক দিয়ে কেন আমি আবার নতুন রাষ্ট্র প্রস্তাব করছি, যেহেতু দিয়ে ওয়ারাজ দিয়ে বলা হয়েছিল অজুহাতনামাটা। এবং সে অজুহাতনামার পরে দ্বিতীয় অংশে আছে আকাঙ্ক্ষা, যে আমি আসলে এই কেমন রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রের প্রিয়াম্বলে বলা ছিল যে আমি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক আমি রাষ্ট্র চাই, যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে 3টা মূলনীতির উপর ভিত্তি করে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমার আকাঙ্ক্ষাটা ছিল 71 সালে নতুন লড়াইয়ের, অথবা 1947-এর একটা আকাঙ্ক্ষা ছিল যেটাকে আমাকে রিভাইজ করতে হয়েছে 1971-এ, 71-এর আকাঙ্ক্ষাটা কি যেটা 53 বছরে আমি ম্যাটেরিয়ালাইজ করতে পারি নাই, যেই কারণে আবার 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র তরুণরা নতুন করে আবার সেকেন্ড রিপাবলিকের কথা বলতে হচ্ছে। আপনি গত শুধু 16 বছর যদি দেখেন, সাম্যের প্রশ্ন দেখেন, বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা কত? সরকার বলছে 70% প্লাস। কিসের ভিত্তিতে? টিপসই দিতে পারে অথবা স্বাক্ষর করতে পারে। এর থেকে একটা ফ্লড ডিফেক্টিভ ডেফিনিশন অফ লিটারেসি, মানে এটা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মতো আর কি, অ্যাজ গুড অ্যাজ দ্যাট। তো সেখানে আপনি কেন এই সংজ্ঞাতে একটা রাষ্ট্রকে বানাবেন? মানে তাহলে কি আপনি ডিগ্রি মাস্টার্স পাশ করা শিক্ষিত একটা জিনিস, কিন্তু সমাজের একটা বিশাল অংশ টিপসই দিলেও তাকে আপনি শিক্ষিত করিয়ে রাখতে চাচ্ছেন, তাকে বোঝাচ্ছেন তুমি আসলে শিক্ষিত। এইটা কি ওই লোকের মানবিক মর্যাদার সমান হচ্ছে? এই দুইটা মানুষের রাষ্ট্র কি সেটা এনশিওর করতে পেরেছে? পারে নাই। তো রাষ্ট্র এখানে সাম্যের ব্যবস্থা করতে পারে নাই। আপনি দেখেন আমাদের এই যে ওএমএস এর চাল দেয় টিসিবির ট্রাকে করে করে, এই চালটা এমনভাবে দেয়া হচ্ছে যে রাষ্ট্র ভিক্ষা দেয়। রাষ্ট্রকে ওর বাপের টাকা দিয়ে চাল দেয় কাউরে? এটাকে ওর বাপের জমিদারির টাকা, ওর জমিদারি খেতে হয়েছিল এই চাল ডাল পেঁয়াজ, না জনগণের টাকা দিয়ে জনগণকে দেয়? তাহলে কি কেন তাকে লাইন ধরে রোদে বৃষ্টিতে শীতে 4 ঘন্টা 6 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে? তাহলে এটার মধ্য দিয়ে কি সাম্য আসছে? এটার মধ্য দিয়ে কি মানবিক মর্যাদা আসছে? দেশের প্রায় ধরেন দারিদ্র্য সীমার নিচে বাস করে জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে 28-30%। আমি বোধ করি এটা 80%-এর উপরে। কারণ মানুষ প্রাণী না। মানুষকে শুধু আপনি পশুর মতো করে ক্যালোরি দিয়ে বিবেচনা করতে পারেন না। তার একটু রেস্টুরেন্টে গিয়ে খাইতে হয়, তার একদিন সপ্তাহে আয়াস করে গরু গোশত খাইতে মনে চায়, তার একদিন বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু ঘুরতে যাইতে মনে চায়, সে অসুস্থ হইলে ডাক্তার হাসপাতাল করা লাগে। পশু পাখির মানে ঘুরতে যাওয়ার জন্য পার্কে যাইতে হয় না, পশু পাখিকে আপনার চিকিৎসার জন্য হাসপাতালে যাইতে হয় না, তার এই আয়োজন করে ডাক্তার দেখাইতে হয় না, ডায়াগনোসিস করতে হয় না। তাহলে নাগরিক হিসাবে রাষ্ট্রকে বিবেচনা করবার দরকার ছিল যে আসলে আমার কত টাকা প্রয়োজন আমাকে মানুষ হিসাবে তাকে বাঁচিয়ে রাখবার জন্য। তো এই রাষ্ট্র তো সাম্য অ্যারেঞ্জ করতে পারে নাই, এই রাষ্ট্র তো মানবিক মর্যাদা অ্যারেঞ্জ করতে পারে নাই। বলা হচ্ছে আমার গড় ইনকাম নাকি $3000। এটা একটা মানে ফাপড় কথা, একটা ফাও কথা।
আমার গড় আয়ু 1500 থেকে 1700 ডলারের বেশি হওয়ার কথা নাই, আমার সাইজ অফ দ্য ইকোনমি আর একটা মিথ্যা কথা। তাহলে এই যে প্রত্যেকটা মিথ্যাচারের এগেনস্টে বলা হচ্ছে যে আমি 3 লাখ টাকার মালিক, আমি বছরে 3 লাখ টাকা উপার্জন করি, ইটার ভাটায় যে মহিলা শ্রমিকটা কাজ করে বাচ্চাটা কোলে নিয়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো সে কয় টাকা ইনকাম করে। করোনার সময় দেখেছি আমরা দেশের 3.5 কোটি 4 কোটি পরিবার দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাহলে এই রাষ্ট্র যে কারণে রাষ্ট্র হলো, যে কারণে আমি বৈষম্যের কথা বললাম, যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে বৈষম্য করছে, চাকুরিতে বৈষম্য করছে, কর্মসংস্থানে বৈষম্য করছে, চাকুরিতে কি আসলে মানে নির্ভেজাল মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যায়? একটা পুলিশের কনস্টেবলকে জিজ্ঞেস করেন তো সে কত লক্ষ টাকা ঘুষ দিয়ে এই চাকরিটা পেয়েছে। জি ফুয়াদ ভাই, সেটি নিশ্চয়ই আপনি বাস্তবতার জায়গা থেকেই বলছেন, কিন্তু তার সাথে এই যে পুরনো সংবিধানের সাথে পুরনো সংবিধান রেখে নতুন করে বাংলাদেশের শাসন কাঠামো নির্মাণ সম্ভব না বলছে, তার সম্পর্ক কি সেটি নিশ্চয়ই আপনি ব্যাখ্যা করবেন। তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কথা। ফিরছি আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে। যে সাম্যের কথা বলছে আমাদের ফুয়াদ ভাই, রাষ্ট্রের যে সাম্য প্রতিষ্ঠা, যে আকাঙ্ক্ষা গণমানুষেরও, সেখানটায় এসে যদি এই অন্তর্বর্তী সরকার আসলে সেই সাম্যের জায়গায় কতটা আসতে পেরেছে বলে আপনার বিচার বিশ্লেষণ কিংবা দাবি? একই সাথে ওএমএস এর বিষয়টি তিনি এনেছেন, এইটি আসলেই মানবিক দিক। একটি সাথে আমি যোগ করে দেই, নিশ্চয়ই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বা এই যে হসপিটালগুলোতে, সেটি কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা অসুস্থ রোগী, আমি মানে প্রচন্ড অসুস্থ, সে লাইনে দাঁড়াতে হচ্ছে 3 ঘন্টা, সে হয়তো দাঁড়াতেই পারছে না, রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, এরপরে ডাক্তার দেখাতে হচ্ছে। এই ব্যবস্থাগুলোর এই যে একদম জনভোগান্তির জায়গাগুলো আমলে কেন নিতে পারছেন না, একটু যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি কথা বলেছেন সাম্যের কথা, যে সাম্য 53 বছরে স্টাবলিশ করা সম্ভব হয় নাই, সেটা আপনারা যদি আশা করেন যে অন্তর্বর্তীকালীন সরকার 7 মাসে প্রতিষ্ঠা করে ফেলবে, তাহলে আমি মনে করি যে এটা অনেক বড় প্রত্যাশা। সো এই প্রত্যাশা পূরণ, কিন্তু প্রত্যাশা করতে তো অসুবিধা নেই না, অসুবিধা তো কোনো কিছুতেই নেই, কিন্তু বাস্তবায়ন করাটা খুব কষ্টসাধ্য একটা কাজ, এবং সেই কষ্টসাধ্য কাজটাতে অন্তর্বর্তীকালীন সরকার হাত দিয়েছে। সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এই সংস্কার প্রস্তাবগুলো এই বাস্তবায়ন যদি করা যায়, সবাই যদি সেখানে সহযোগিতা করে, এই সংস্কারগুলো যদি সত্যিকার অর্থে একটা মিনিংফুল চেঞ্জ আনতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই পরিবর্তনটা হয়তো আমরা দেখতে পাবো। আপনি যদি কথাটা উল্লেখ করেছেন, সবাই যদি সহযোগিতা করে, আপনারা কি সহযোগিতা চাননি না সবাই করছে না? সহযোগিতার প্রক্রিয়াটা চালু আছে। এখন এই প্রক্রিয়াটা চালুর মধ্য দিয়ে কে কোন পর্যায়ে এসে সহযোগিতা করবে, এটা তো এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, বা কোন প্রস্তাবটা কে কতটুকু পছন্দ করবে, সেটা তো মাত্র আলোচনাটা শুরু হলো। তো এটা একেবারে ইনিশিয়াল স্টেজে আছে, এই কারণেই যদির কথাটা বলা। তো ইনিশিয়াল স্টেজে এসে প্রত্যেকের মতামতটা যখন অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে যাবে, বা এগুলো যখন কম্পাইল করা শুরু হবে, তখন আমরা একটা মোটামুটি পরিষ্কার ধারণা পাবো যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা আসলে কিভাবে চাচ্ছে। সেই সময়টা কবে? ইতিমধ্যে ডিসেম্বরের নির্বাচন, তাহলে অক্টোবরে আমি আপনার প্রশ্নে আসছি। আমাদের জাতীয় সমস্যাটাই হলো এটা, আমরা যখন একটা সমস্যা নিয়ে আলোচনা শুরু করি, সেটা সমাধান করার আগে আমরা অন্য সমস্যাতে চলে যাই, তাহলে আর ওই সমস্যাটাতে আর আমরা থাকতে পারি। আপনি আমার কাছে 3টা বিষয়ে আলোচনা করার কথা বলেছিলেন, একটা তো আমি বললাম, আরেকটা হচ্ছে আপনি ওএমএস এর যে লম্বা লাইনের কথা বলেছেন। এটা অবশ্যই খুব একটা প্লিজিং কোনো সিন না যে ওএমএস এর জন্য মানুষ লাইন নেবে, কিন্তু আপনি যদি দেখে থাকেন, আমাদের যে টিসিবিটাকে ডেলিভারেটলি অকার্যকর করে রাখা হয়েছিল গত সরকারের সময়। অন্তর্বর্তীকালীন সরকারের এসে আমরা যখন টিসিবির কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখলাম, আমরা দেখেছি টিসিবির জনবলের সংখ্যা মাত্র 140 জন। 140 জনের মধ্যে কিন্তু অনেক মানে পিয়ন, দারোয়ান, ড্রাইভার, ওদেরকে সহ চতুর্থ শ্রেণী, হ্যাঁ, মানে সব মিলে 140 জনের মধ্যে হচ্ছে টিসিবির জনবল। এখানে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু খুব কম সংখ্যক জনবল রাখা হয়েছে। এই কাজটা আমরা মনে করি যে ডেলিভারেটলি করা হয়েছে, যাতে টিসিবি খুব কার্যকর কোনো সেবা না দিতে পারে, এবং ব্যবসায়িক গোষ্ঠীগুলো যারা সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল আগের সরকারের সাথে, তারা যাতে তাদের কার্যক্রমগুলো অব্যাহতভাবে চালাতে পারে, এবং ব্যবসায়িক গোষ্ঠীগুলোকে অব্যাহতভাবে সুবিধা দেওয়ার জন্যই টিসিবিকে ইচ্ছাকৃতভাবে অকার্যকর করে রাখা হয়েছিল। এখন টিসিবির জনবল যদি আপনি না বাড়ান,
তাহলে টিসিবির যদি আপনি টিসিবির জন্য অনেক বাজেট বরাদ্দ করলেন, এখন এখানে তো সাপ্লাইটা বাড়ালেই তো আপনার লাইনটা ছোট হয়ে আসবে। লাইনটা ছোট করার একটা মাত্র কার্যকর উপায় হচ্ছে সাপ্লাইটা বাড়ানো। টিসিবির যদি টিসিবি থেকে আরো বেশি পরিমাণ যদি ট্রাক থাকে, আরো বেশি পরিমাণ পণ্য যদি ভর্তুকি মূল্যে জনগণের মাঝে সরবরাহ করা যায়, তাহলে আপনার এই লাইনগুলো ছোট হয়ে আসবে। তখন আর আমাদের ফুয়াদ ভাই হয়তো মেনে নেবে কিছুটা সাম্য প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু সাপ্লাইটা বাড়াতে হলে টিসিবির সক্ষমতাটা প্রথমত বাড়াতে হবে, টিসিবির জন্য বাজেটটা বাড়াতে হবে। কিন্তু ব্যবস্থাপনায় এখন যা আছে সেটা ফুয়াদ ভাই নিশ্চয়ই একমত হবেন, এখন যা আছে সেটির ব্যবস্থাপনাও তো একটু ইতিবাচক করা যায়। এখন প্রখর রোদের মধ্যে হাতির ঝিলে রাস্তায় হয়তো দাঁড়া করিয়ে রাখলেন আপনি, এখন যা আছে সেটার আলোকেই তো সরকার কাজ করছে। এই সীমিত জনবল বা সীমিত দক্ষতা, তাদের যে অল্প কিছু জনবল আছে এবং সীমিত বাজেট, এগুলোকে নিয়েই কাজ করছে এবং চেষ্টা করা হচ্ছে যে টিসিবির সক্ষমতাটা আরো বাড়ানো যায় কিনা, এবং টিসিবির যদি আপনার জনবলটাও যদি বাড়ানো যায়, বাজেটটা বাড়ানো যায়, তাহলে হয়তোবা আগামীতে টিসিবির মাধ্যমে আরো ভালোভাবে সেবা দেওয়া সম্ভব হবে। তৃতীয়ত আপনি হসপিটালের কথা বলেছেন, হসপিটালে কেন এখনো মানুষকে কষ্ট করে, অনেকে দেখা যায় যে বারান্দায় পড়ে থাকতে হয়, সিট পায় না, অনেক এই সমস্যাগুলো আছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এগুলো হচ্ছে লজিস্টিক সমস্যা। এই লজিস্টিক সমস্যা যদি আপনি উন্নতি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব না। একটা অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে এবং যে পরিস্থিতির দায়িত্ব নিয়েছে, সেই পরিস্থিতিটা থেকে দেশটাকে রিবিল্ড করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কিন্তু খুব বেশি সময়ও নেই। কারণ এই লজিস্টিক এগুলো এনশিওর করার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে সেটা এনশিওর করার পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হয়েছে। যখন এতগুলো কাজ আপনি করবেন, তখন আপনাকে সাধারণত প্রায়োরিটিগুলো সেট করতে হয়। তো আমরা মনে করি যে এই কাজগুলো আস্তে আস্তে করা সম্ভব, তবে এটা সময় সাপেক্ষ বিষয়। পরবর্তী নির্বাচিত সরকার আসলে তারাও নিশ্চয়ই এগুলো ভাববে এবং এগুলো দেখবে এবং তারাও করবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যে স্বাস্থ্য খাতেও কিন্তু সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি দেখে থাকবেন। এই সংস্কারটাও যদি করা হয়, স্বাস্থ্য খাতের যে পদ্ধতিগত যে পরিবর্তনগুলো, এগুলো যদি আনা যায়, তাহলে মানুষের ভোগান্তি সবকিছুর আসলে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের কাছে সার্ভিসটা এনশিওর করা। তখন মানুষের ভোগান্তিটা আমরা মনে করি যে এগুলো কমে আসবে। তো এটার জন্য কিছুটা সময় সরকারকে দিতে হবে। খুব ছোট্ট করে একটু জানতে চাই, এই যে সেক্টরগুলোতে অন্তর্বর্তী সরকার আসার পরে আগে যারা কাজ করতো, আপনাদের ফুয়াদ ভাইরা সহ সবাই বলছিল যে সেই দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, সেই দোসররা বলি অথবা দুর্নীতিবাজরা বলি অথবা জুলাই বিপ্লবের অভ্যুত্থান বিরোধীরা বলি, তাদের রিপ্লেস কতটা করা গেছে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা এরকম কর্মকর্তা কর্মচারীদের? প্রথম কথা, এবং যোগ্য লোককে এটা হোলসেল রিপ্লেস করা তো খুব কঠিন। জি, রিপ্লেস তো আপনার এটা না, এমন না যে দেশে এক সেট কর্মকর্তা আগে ছিল, আরেক সেট কর্মকর্তা রেডি আছে, আপনি এই সেটকে রিপ্লেস করে আরেক সেট বসিয়ে দেবেন। এভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকারের পক্ষে কাজ করা সম্ভব না। সরকারের কিছু কাজের ধারাবাহিকতা কিন্তু সরকারকে রক্ষা করতে, সেটা যে সরকারই অসুখ, এটা কাজের ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, আপনার পুলিশ প্রশাসন বলেন, আরও অন্যান্য ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কিন্তু আস্তে আস্তে আনা হচ্ছে। আপনি দেখেছেন যে জনপ্রশাসনে যারা আমাদের বিতর্কিত কতগুলো নির্বাচনের সাথে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনেও কিন্তু এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। গতকালকেও কিন্তু বেশ কিছু রদবদল করা হয়েছে। এই প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। এটা কিন্তু ওভারনাইট একেবারে এসে আপনাকে আজকে পুরো আপনার টেলিভিশনের পুরো স্টাফ সবাইকে চেঞ্জ করে দিয়ে আগামীকাল আরেকটা সেট এনে দিলে কিন্তু আপনার টেলিভিশন চালু থাকবে না। আপনাকে কিন্তু পরিবর্তনটা আনতে হবে একটা সংগঠিত উপায়ে এবং ধীরে ধীরে, এবং সেই কাজটাই সরকার করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমি আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই আপনার আগের কথার ধারাবাহিকতা যদি থাকে বলবেন, একটু সাথে অ্যাড করি। আমরা যদিও আলোচনা করছি যে রিপ্লেস, কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে কিছুদিন আগে কিন্তু এটিকে বলা হয়েছিল যে এর মাধ্যমে প্যানিক তৈরি করা হচ্ছে, যে পুলিশ থেকে কিছু রিপ্লেস করা হচ্ছে, খারাপ লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। প্যানিক তৈরি করার কারণে তারা ঠিকভাবে অপারেট করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক জায়গায় স্বাভাবিক রাখতে পারছে না। এটি কিন্তু আপনি জানেন দায়িত্বশীল পর্যায় থেকে এরকম একটি বিষয় বলা হয়েছে। তো তার এই কথার সাথে এই যে রিপ্লেস করা কোনো সাংঘর্ষিক কোনো জায়গায় কি মনে করেন? দেখেন, প্রথমটার কথা বলি, সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিকের আলোচনা যেখানে ছিল, তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি আপনি এখন তাকান, আপনি দেখবেন যেই কারণে আমরা রাষ্ট্র বানাতে চেয়েছিলাম
সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, ইনসাফ, জি তার কোনো কিছু কায়েম হয়নি। বাংলাদেশ কোনো সেক্টরে বলতে পারবে না, রাষ্ট্র আকারে দাবি করতে পারবে না যে এই সেক্টরটাতে আমি ইনসাফ কায়েম করতে পেরেছি। তাহলে প্রশ্ন আসতেছে যে তাহলে 24-এর গণ অভ্যুত্থান আসলে কি বার্তা দিয়েছে? বার্তা দিয়েছে দেশের মানুষের কাছে যে 53 বছরে যারা দেশ শাসন করেছে তারা সেই স্বপ্নের বাংলাদেশটা তৈরি করতে পারে নাই। এটা হলো বার্তা। অতএব কি করতে হবে? এখন আমি তো আর সেপারেট হইতে পারতেছি না যে আমার এই অঞ্চলের সাথে ওই অঞ্চল এখন আলাদা করে স্বাধীন করব, সেই ভৌগোলিক বাস্তবতাতে আমি এখন নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের ভিতরেই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আলাপ তুলতে হবে যে কেন গ্যাপগুলো হচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে। তার ভিতরে একটা মৌলিক ঝামেলার জায়গা হচ্ছে সংবিধান। বাংলাদেশের সংবিধানটা খুবই ব্যাডলি ড্রাফটেড একটা কনস্টিটিউশন। এটা একটা আইনের বই হয়ে গেছে, এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। সংবিধান হওয়া দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মোদ্দা কথাগুলো থাকবে। এবং সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে আমেরিকার কনস্টিটিউশনটা একটা আইডিয়াল কনস্টিটিউশন। আপনার 28-29টা ধারা আছে, কিছু অ্যামেন্ডমেন্টস আছে, এগুলো মিলাই ঝিলাই খুব ছোট্ট আকারে সংবিধানটা করা দরকার, নীতিমালা আকারে। সেখানে আমার সংবিধানে দেখবেন যে প্রধানমন্ত্রী কেমনে হইব, রাষ্ট্রপতি কেমনে হইব, বিচারপতি কেমনে হইব, সংসদ কেমনে হইব, উপজেলা চেয়ারম্যান কেমনে হইব, মানে এগুলো সব ডিটেলস বলা আছে। এগুলোর সেপারেট আইন থাকা দরকার। কিন্তু এগুলো সংবিধান না। সংবিধান হচ্ছে মাদার বুক বলে এটাকে, যে অন্যান্য আইন প্রক্রিয়া, অন্যান্য পদ্ধতি রাষ্ট্রে কিভাবে পরিচালিত হবে তার একটা নীতিমালা, মাদার বুক। এই মাদার বুকটার উপরে ভিত্তি করে বাকি সব আইন প্রণীত হবে। কিন্তু এটাকে একটা আইনের বই বানায় দেওয়া হয়েছে। সংবিধান আইনের বই না, সংবিধান ল না ইটসেলফ। এটা হচ্ছে লয়ের দর্শন। তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে এই সংবিধানটা গঠন প্রক্রিয়াটা মানে অসুন্দর ছিল। 70-এর পাকিস্তান নির্বাচনে নির্বাচিত সদস্যরা যারা পাকিস্তান রাষ্ট্রকে অবিচল এবং সার্বভৌম রাখবার জন্য দায়িত্ব নিয়েছিলেন, তারা মুক্তির লড়াইয়ের পরে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সংবিধান করতে পারেন কিনা? করেছেন। 72 নভেম্বরে করার পরে তারা কি রেফারেন্ডাম দিয়েছেন, জনগণের সম্মতি নিয়েছেন? নেন নাই। তার কয়েক মাস পরে 73-এর মার্চে প্রথম নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ কি ম্যানিফেস্টো দিয়েছে যে এরকম একটা সংবিধান করেছি, আপনাদের জনগণের কাছ থেকে সম্মতি নেই? ছিল না তাদের ম্যানিফেস্টোতে। তাহলে এই সংবিধানটার জন্মটাই হচ্ছে তার আজন্ম পাপ। মূলনীতির ভিতরে দেখেন এই সংবিধান কি করেছে, যে সে এখানে গণতন্ত্র রাখছে, আবার সমাজতন্ত্রও রাখছে। এবং এটা করতে গিয়ে সে যেটা করেছে, তার গণতন্ত্রটা হচ্ছে বাকশালের গণতন্ত্রে প্রমাণিত হয়েছে। জাতীয় দল করেছে, তার দলের ভিতরে ঠিক হবে। 73-এর নির্বাচন হচ্ছে তার গণতন্ত্র। পিটায়া পাটায় 293টা সিট নিয়ে গেছে। জাসদের মতো একটা দল হয়তো 100 সিটে জিততে পারতো, তাকে একেবারে নাই করে দিয়েছে। এরপরে দেখেন পরিচয় আইডেন্টিফাই করছে যে আমরা বাঙালি বলিয়া পরিচিত হইব। তাহলে কয়েকদিন আগে যারা অবাঙালিরা যুদ্ধ করলো, অবাঙালি পাহাড়িরা, অবাঙালি উর্দুভাষীরা, ভারত থেকে যারা মহাজির এসেছিলেন, তারাও তো মুক্তির লড়াইতে ছিলেন। অবাঙালি চা শ্রমিকরা, হরিজনরা যুদ্ধ করেছে, তো তাদেরকে আপনি রেকগনাইজ করলেন না কেন? তাহলে আপনি এমন একটা সংবিধান বানালেন যেই সংবিধানটা 3 বছরের মাথায় একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের, সশস্ত্র আন্দোলনের জন্ম দিয়ে দিল। জনসংহতি সমিতি পাহাড়িদেরকে বললেন, চাকমাদের বললেন বাঙালি হয়ে যাও। তার অস্ত্র হাতে নিল বাঙালি না হওয়ার জন্য। আর এর পাশে তো আমাদের শত্রুরা রয়েই গেছে। তো এইরকম এই সংবিধানটা মানে এত বেশি সাংঘর্ষিকতায় পরিপূর্ণ। এই সংবিধান 4র্থ সংশোধনী বানিয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা মুক্তিযুদ্ধের ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা জায়গাতে নিয়ে আসছে। যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক তার বিপরীত একটা অথরিটেরিয়ান ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছে 4র্থ সংবিধানের মাধ্যমে। এবং সেটা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে। একই ব্যক্তি, একই পরিবার এবং একই দলের নেতৃত্বে আমরা দেখলাম গত 16 বছর দ্বিতীয়বারের মতো বাকশাল উচ্চারিত না হয়ে বাকশাল কায়েম হচ্ছিল এখানে। তাহলে এই রিপাবলিক তো নাই, ইনফ্যাক্ট এই রিপাবলিক তো ফেল করেছে। এই সংবিধানটা ডিসফাংশনাল হয়ে গেছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে কেন একটা সেকেন্ড রিপাবলিক দরকার। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা মৌলিক প্রশ্ন আসছে এখানে। সেকেন্ড রিপাবলিক মানে কি আমি প্রথম রিপাবলিকের অর্জন, ওখানকার নায়কদেরকে আমরা অস্বীকার করছি? অফকোর্স না। সেকেন্ড রিপাবলিক, ফার্স্ট রিপাবলিকের যারা ফাউন্ডিং ফাদার্স ছিল, যারা স্বপ্নদ্রষ্টারা ছিলেন, শেরে বাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিব, জিয়াউর রহমান, তারপরে জেনারেল ওসমানী থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ, সবাই এই মুক্তির লড়াইয়ের নায়ক ছিলেন তখন। এবং তাদের সবার অবদানকে স্বীকার করা হবে। এটার মানে কি এইটা যে আমরা 24কে দিয়ে বাংলাদেশ শুরু করব? না, আমাদের মুক্তির 1000 বছরের লড়াই আছে। ওটা 71-এও শুরু হয়নি, ওটা 71-এর আগেও আমার 1000 বছরের লড়াই আছে। ওই প্রত্যেকটা লড়াই হচ্ছে আমার 24-এর ইন্সপিরেশন। দ্বিতীয় যেটা মৌলিক প্রশ্ন আসতেছে, এরকম ঘটনা কি দুনিয়াতে ঘটেছে? ঘটেছে।
ফ্রান্সে বর্তমানে পঞ্চম রিপাবলিক চলছে এবং এই পঞ্চম রিপাবলিক 1789 সালের ফরাসি বিপ্লবকে অস্বীকার করে না, প্রথম রিপাবলিককে স্বীকারকরি করা হয়েছে। পোল্যান্ডে, হাঙ্গেরিতে, কোস্টারিকাতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপাবলিক আছে। এটা হচ্ছে একটা শাসন কাঠামোর পরিবর্তন এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কারের আলোচনা করছে, এই সংস্কারের আলোচনার মধ্যে কিন্তু অলরেডি সেকেন্ড রিপাবলিকের কাঠামো চলে আসছে। অতএব মোটা দাগে কিন্তু এই দল অথবা নতুন দল অথবা পুরাতন দলের ভিতরে খুব বেশি গ্যাপ, পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। ছোট করে যেটা এই যে আপনি রিপ্লেস করলে প্যানিক তৈরি হবে কিনা, এটা সব হবে কিনা, দেখেন প্যানিক করছে কারা? প্যানিক করছে যারা কোনো না কোনো ফর্মে আওয়ামী ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি গত 16 বছরে, এই অংশটা প্যানিক করছে এবং সংখ্যা এই অংশটা হিউজ। রাষ্ট্র যে বলেছে না আজাদ ভাই, যে এটা তো গ্লাস না, কাপ পিরিচ না, যে একটা সেটের একটা অংশ ভেঙে গেল, এটা ফালাইয়া দিয়া নতুন একটা সেট আড়ং থেকে কিনে আয় না আবার ঢালা সাজায় দিলেন ওখানে। বাস্তবতাটা সেরকম না। তো সেই জায়গাতে হচ্ছে সরকার যারা চালাচ্ছেন তারাই ভালো বুঝতে পারছেন যে কোন জায়গাতে এক্সটেন্ডেড জব ক্রিয়েট করা দরকার, ভালো মানুষদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা দরকার, অবসর থেকে ফিরিয়ে নিয়ে আসা দরকার, অথবা এক্সপার্টদেরকে দেশে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা দরকার, অথবা কাউকে ওএসডি করা দরকার, ডাম করা দরকার। এই প্রক্রিয়াটা চলমান এবং এটার কোনো গোল্ডেন রুল আপনি এখন আসতে পারবেন না, কারণ আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে ভেঙে দিয়ে গেছে। যে এমন না যে আপনি 5 জন সচিবকে সরাই দিলে এটা হচ্ছে, আপনি আওয়ামী লীগের বাইরে আর সচিবই পাবেন না, আপনি আওয়ামী লীগের বাইরে ভিসি বানানোর লোক পাওয়া যাচ্ছিল না। তো সেই বাস্তবতায় এইটাকে একটা ভারসাম্য করেই আগাইতে হবে, যেন প্যানিক ক্রিয়েট না হয়। যারা জেনুইন অফিসার, যারা জেনুইন কনস্টেবল, যারা জেনুইন পুলিশ কর্মকর্তা, তাদেরকে যেমন আশ্বস্ত করতে হবে, তাদেরকে এটাও বুঝাইতে হবে যে অপরাধী পুলিশ অফিসার যারা ছিলেন, অপরাধী যারা কনস্টেবল ছিলেন, যারা গুলি করেছেন, তাদেরকে আপনারা নিজ দায়িত্বে ধরায় দেন। জি, আপনারা পরিশুদ্ধ থাকেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। জি, কথা শুনছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের। বিরতির আগে আমরা কথা শুনবো আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে। সেটি হচ্ছে নতুন বাংলাদেশের যে গতি, যে পথ, সেখানে আপনি যেভাবেই বলেন না কেন যে 6 মাস বা 7 মাসে কিছু হবে কিনা, কিন্তু মানুষের প্রত্যাশার আসলে শেষ নেই, কারণ দীর্ঘদিনের বঞ্চনা সেই জায়গায়। সেখানটায় এসে এই যে আমরা দেখলাম যে বাণিজ্য উপদেষ্টা নিজে হয়তো মাঠে নামছেন, কারণ হচ্ছে যে দেখছেন মার্কেটের অবস্থা কি। কিন্তু এটি তো সত্য যে সব জায়গা থেকে সয়াবিন তেল উধাও হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। খেজুরের দাম আকাশচুম্বী, যদিও অনেক 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 দ্রব্যমূল্যের দামই কমেছে, কিন্তু এইগুলো কিন্তু একটু নাগাল পাওয়া মুশকিল হচ্ছে, বিশেষ করে এই যে ভোজ্য তেল। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, বাজারে জিনিসপত্রের দাম বেশি, অনেক পণ্যের দামই বেশি। এটা বেশি এখনই না, এটা আসলে আগে থেকেই এটা এমন একটা মাত্রায় চলে গিয়েছে যে সেখান থেকে এটাকে কমিয়ে আনা খুব সহজসাধ্য কোনো কাজ না। আমরা রমজানের আগে আমরা সংবাদ সম্মেলন করে দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনাদের মিডিয়ার কাছে জানিয়েছি, মার্কেট থেকে পাওয়া যে তথ্য সেটা জানিয়েছি। এবং আপনি যে কথাটা বলেছেন যে হ্যাঁ, ভোজ্য তেলের কথা বলেছেন, ভোজ্য তেলের কিছুটা সংকট আছে, এটাও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে না। আবার আপনি যে খেজুরের আকাশচুম্বী দামের কথা বলেছেন, এটা মোটেও তথ্য হিসেবে সঠিক নয় আমার ধারণা। আপনি হয়তো খেজুর খুব একটা পছন্দ করেন না, এই জন্য খেজুরের দামটা আপনার এই মুহূর্তে জানা নেই। আর অন্যান্য পণ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই আসলে বিশেষ করে যে পণ্যগুলো আমদানি নির্ভর, এবং সেই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে গত রমজানের যে তুলনা যদি আমরা করি, গত রমজানের তুলনায় দামটা এবার কিছুটা কম আছে। এটা এমন কোনো বড় কম না বা আকাশ পাতাল তফাৎ না, কিন্তু আমরা মনে করি যে দামটা কিছুটা কম আছে। বিশেষ করে চিনি, আটা, এরকম আরও কিছু পণ্য আছে যেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে দাম কিছুটা গত রমজানের তুলনায় কম আছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে দামটা মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সব ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে যতভাবে সম্ভব। এবং এই রমজানে পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করতে পারে এরকম একটা আশঙ্কা অনেক আগে থেকে ছিল। এটা নতুন কিছু না, বাংলাদেশে প্রতিবারই রমজান আসলে ব্যবসায়ীরা পণ্যের দাম নিয়ে একটা কারসাজি করে, এটাকে তারা ব্যবসার মৌসুম ধরে নিয়ে টাকা কামানোর একটা উপলক্ষ হিসাবে তৈরি করে নেন। যদিও রমজান আসলে আমরা জানি যে সংযমের মাস, কিন্তু এই রমজানকে সামনে রেখে অনেক আগে থেকেই সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কেট মনিটরিং এর উদ্যোগ নেওয়া হয়েছে ইত্যাদি অনেকগুলো উদ্যোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা মনে করি যে সব ক্ষেত্রে হয়তো পুরোপুরি সুফল আসেনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার এসব উদ্যোগের সুফল পাচ্ছে। আজাদ ভাই, নিশ্চয়ই আপনি যে বিষয়গুলো বলেছেন যে অনেক পণ্যের দাম নিয়ন্ত্রণে, এটি আমরা স্বীকার করছি, কিন্তু খেজুরের যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে বা কিংবা আমদানি খরচ যদি বেশি থাকে আমাদের সেখানে হয়তো আপনার স্পষ্ট যদি আমরা জানি গণমাধ্যম কর্মী হিসাবে ভিন্ন কথা, কিন্তু মোটামুটি খেজুরের যেগুলো সেগুলো কিন্তু 1000 টাকা হচ্ছে কেজি মোটামুটি যেগুলো, হ্যাঁ 200 টাকাও খেজুর আছে, সেগুলো কিন্তু আসলে খাওয়ার যোগ্য কিনা সেটি একটি প্রশ্ন আছে। তেলের যে বিষয়গুলো আপনারা অনেক কিছু রেয়ার দিয়েছেন, সেখান থেকে ছাড় দিয়েছেন, তারপরও শুনতে হচ্ছে যে সিন্ডিকেট এখনো রয়ে গেছে, জাহাজ গভীর সমুদ্র বন্দরে তারা উপরে তেল মজুত না করে ওই জাহাজের মধ্যেই তেল মজুত করে আছে, গণমাধ্যমে বিষয়গুলো এসেছে। তো এই যে বিষয়গুলো সেই সিন্ডিকেটের জায়গায় কেন হাত দিতে পারছে না এই সরকারের? তো জনসাপোর্ট অনেক। সিন্ডিকেট খুব নাইস একটা ওয়ার্ড, কিন্তু আপনি যদি বাস্তবে দেখেন সিন্ডিকেটের চেয়ে আমরা যেটা বেশি এটার অস্তিত্ব পাচ্ছি সেটা হচ্ছে মনোপলি বা ডিওপলি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। আপনি যে ভোজ্য তেলের কথা বললেন, বাংলাদেশের ভোজ্য তেলের ক্ষেত্রে 70% ভোজ্য তেল হচ্ছে আপনার নন রিফাইন্ড আসে খোলা বাজারে যেগুলো বিক্রি, আর 30% হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, ভোজ্য তেল। এই 70% পণ্যের আসলে আমদানি করে হচ্ছে 3টা মাত্র কোম্পানি। আগে অ্যাসালম ছিল, 4টা কোম্পানি ছিল, তার এখন আর অ্যাসালম আনে না, মাত্র 3টা কোম্পানি আপনার এই 70% ভোজ্য তেলের সরবরাহের বাজারে 70%ই হচ্ছে 3টা কোম্পানির হাতে। এবং আপনি চাইলেও সরকার এই মুহূর্তে আপনার এই 3টা কোম্পানি বাইরে যেতে পারবে না, কারণ কারো রিফাইনিং ক্যাপাসিটিটাই তৈরি হয়নি অন্য কারো। আপনি যদি সরকার মনে করে যে আমি ভর্তুকি মূল্যে সয়াবিন তেল আনবো, এনে জনগণের মাঝে কম মূল্যে দেবো, এটা সম্ভব না। এটা সম্ভব না এই কারণে যে রিফাইন করার এটার ক্যাপাসিটি মাত্র 3টা কোম্পানির কাছে আছে। আচ্ছা, এই 3টা কোম্পানি তাদের কাছে তাদেরকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তারা আমদানি করেছে, সরবরাহ তারা যাতে নিশ্চিত করতে পারে এবং তাদেরকে সরবরাহ ঠিক রাখার জন্য সরকার শুরু থেকেই কিন্তু আপনার উৎসাহ দিচ্ছে, এবং উৎসাহের অংশ হিসেবেই কিন্তু এটাকে ভোজ্য তেলের সংকট হতে পারে এই আশঙ্কা থেকেই কিন্তু আপনার এক্ষেত্রে শুল্কটাও শূন্যতে নামিয়ে আনা হয়েছে, আমদানি শুল্কটা। এই 3টা কোম্পানি তো আগের সরকারের সময়ও ছিল, এই 3টা কোম্পানি। হ্যাঁ, এই 3টা কোম্পানি আগের সরকারেও ছিল। এখন আপনি যদি মনে করেন যে এই 3টা কোম্পানিকে আপনি ধরে আপনি জেলে পুরে দেবেন এই 3টা কোম্পানির সাথে যারা আছে, যেটা আপনারা অনেকে পপুলিস্ট যা ধারণা যারা পোষণ করেন তারা মনে করেন, তাহলে কিন্তু বাজারে আর সয়াবিন তেলই থাকবে না আপনার। সো কাউন্টার প্রোডাক্টিভ কোনো মেজার না নিয়ে বা সরকারের চেষ্টাটা হচ্ছে এক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বাড়ানো, সামনে যাতে আরো কোম্পানি তাদের সক্ষমতাটা বাড়ে, তারা যাতে ইনভেস্ট করতে পারে, তাতে করে কম্পিটিটিভনেসটা যদি বাড়ে তাহলে এই ভবিষ্যতে এই ধরনের মনোপলি বা ডিওপলি এগুলো আর হয়তো থাকবে না, তখন সরবরাহটা আরো বাড়বে, আস্তে আস্তে মানুষ সুফল পাবে। আপনি এসে এখন রাতারাতি আপনি যদি আপনি যেভাবে আমাদের মিডিয়াতে বলা হয় সিন্ডিকেট, আপনারা সিন্ডিকেট কেন ধরতে পারছেন না, এইভাবে আসলে কাজ করা ডিফিকাল্ট। উত্তর দেন, সেটি হচ্ছে যে এই 3টি আগে 4টি ছিল, 4টির বাইরে কি আসলে বাংলাদেশে অন্য কোনো বড় কোম্পানির সক্ষমতা ছিল না, না করতে দেওয়া হয়নি বিগত দিনে? সেটা সেই জবাব তো আসলে যারা এর আগে সরকার পরিচালনা করেছে তারা দিতে পারবে যে অন্য কোনো কোম্পানিকে কেন তারা সক্ষমতা তৈরি করতে দেয়নি বা কেন তারা করেনি। জি, ধন্যবাদ। আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে কম্পিটিটিভনেসটা বাড়িয়ে যাতে সাপ্লাইটা ঠিক রাখা যায়, যাতে করে মার্কেটটা কেউ ম্যানিপুলেট না করতে পারে। জি, ধন্যবাদ। আমি ফুয়াদ ভাই আপনার কাছে একটু ফিরি, এই প্রসঙ্গে আপনি যদি বলতে চান আমি খুব ছোট্ট করে সময় দিতে পারবো। বাজার ব্যবস্থাপনাটা বাংলাদেশে আসলে তৈরি হয় নাই, কোনো সরকার এটা তৈরি করতে দেয় না, কারণ রাজনৈতিক সরকারের আপনার দল চালানো এবং নেতাকর্মী পোষার জন্য কিছু স্পেয়ার স্পেস রাখতে হয়, যেটার মধ্য দিয়ে সে ওই নেতাকর্মীদেরকে পুনর্বাসন করে। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, এবং এই দলগুলো আপনার অন অ্যাভারেজ 25 থেকে 30-35 লক্ষ লোক পর্যন্ত তরুণ, ইয়াং, ছেলেপেলে, মধ্যবয়সী মানুষের আত্মপরিচয়, তার রুজি, পেশা, পরিবার সব কিছুর দায়িত্ব তারা নেয়। এরাই দেখবেন লক্ষ লক্ষ মিছিল মিটিংয়ে আসে, ক্রাউড জমায় রাখে, স্লোগান দেয়। এরাই টিসিবির হাজার হাজার এই যে ডিলার আছে, এরা ডিলার হয়, সারের ডিলার হয়, এটার ডিলার হয়। এইগুলো রাখতে গিয়ে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে সে এই ব্যবস্থাপনাটা তৈরি করে না, কারণ সে তার পুনর্বাসনের ব্যবস্থাপনাটা ধরে রাখে।
কারণ সে জানে যে আমার দল চালাইতে টাকা লাগবে, আমার দল চালাইতে মানে মাফিয়া লাগবে, ক্যাডার লাগবে, লাঠিয়াল লাগবে। বিশেষ করে যখন আমি বিরোধী দলে যাব তখন আমার এই লক্ষ লক্ষ লোক ছাড়া তো আমি চলতে পারবো না। আবার এই বিরোধী দলে যা থাকা অবস্থায় সে আন্দোলন করছে, মিছিল করছে, লড়াই করছে, এখন ভাই ক্ষমতায় আসছে, এখন দল ক্ষমতায় আসছে, এখন আমারে কিছু দেন, তো 50 কিলোমিটারের রাস্তা 1 কিলোমিটার করে করে 50 জনকে ভাগ করে দিল। এখন আপনি দেখতেছেন গাড়ি প্রতি কিলোমিটারে ওঠানামা করে, কারণ মালিক পরিবর্তন হইতেছে, তো প্রতি কিলোমিটার পর পর মালিক পরিবর্তন হয়েছে। এই বাস্তবতাতে হচ্ছে যে গভর্নেন্সের ব্যাপারে সিরিয়াস উদ্যোগ যদি সরকার না নেয়, এবং রাজনৈতিক সরকার ফিউচারে নেবে এমনটা আমি বোধ করছি না। জি, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা যদি ডিসাইসিভলি কিছু কিছু ব্যবস্থাপনা করে যেতে পারে, তার ভিতরে একটা হচ্ছে মার্কেটকে ডিজিটাইজ করে ফেলা। কৃষক যে পণ্যটা তুলছে সেটা খেতে বসে প্যাকেট হয়ে যাবে এবং সেটা ডিজিটাইজড হয়ে যাবে বারকোড সহ। তাহলে আপনি জানছেন যে কোথাকার পণ্য কোথায় যাচ্ছে, এটার এক্সপায়ারি কবে, কয় টাকায় কৃষক ম্যানুফ্যাকচার করেছে, প্রডিউস করেছে, এবং এটা কয় টাকায় বিক্রি হওয়া উচিত। এবং এটা ট্রেইল আপনি যদি মনিটর করেন যে এটা এটা এখান থেকে এই কৃষকের হাত থেকে লোকাল বাজারে গেছে, লোকাল বাজার থেকে এটা আবার জেলার বাজারে গেছে, জেলার বাজার থেকে ট্রাকে করে এটা কারওয়ান বাজারে আসছে, এই পুরো ট্রেইলটা এই বারকোড ফলো করতে পারবে। এটা অনলাইনে সম্ভব, খুব সহজ কাজ। এটা ইন্ডিয়াতেও আছে, আপনার কোঅপারেটিভস করে দিয়েছে কৃষকদের। কৃষকরা মিলে যৌথভাবে ডিসাইড করছে তারা পেঁয়াজের কেজি কত করবে, এবার চালের কেজি কত করবে, এবং ওই কোঅপারেটিভসের সাথে রাষ্ট্র নেগোশিয়েট করে যে না আপনারা এত বেশি করছেন কেন অথবা কম করছেন কেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার চাঁদাবাজি বন্ধ যদি না করা হয়, মার্কেট ব্যবস্থাপনার একটা বড় জায়গা দেখবেন সরকার ইজারা দেয়, মানে মানে বাজার ইজারা দেয়, যে এই বাজারটা ধরেন কারওয়ান বাজার, কে নিবে? তো ধরেন ব্যক্তি এক্স সে ইয়ে করে আপনার 2 কোটি 5 কোটি 20 কোটি টাকা এটা সে ইজারা নিল, এবং ইজারাটা ইউজুয়ালি নেয় হচ্ছে রাজনৈতিক সরকারি দলের অথবা বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাহলে সে কি করবে যে 2 কোটি টাকা ইজারার এগেনস্টে আমি কত কোটি টাকা এখান থেকে উঠাবো? রাষ্ট্রের এই বাজার ইজারা দেওয়া বন্ধ করতে হবে। জি, রাষ্ট্রকে যেটা করতে হবে বাজারকে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট হিসাবে এস্টাবলিশ করে দিতে হবে, দিয়ে আপনি বিক্রেতাদের কাছে আপনি দোকান ভাড়া দেবেন, মাছ ব্যবসায়ীর কাছে মাছের দোকান ভাড়া দিবেন, গরু ব্যবসায়ীর কাছে গোশতের দোকান ভাড়া দিবেন, শাকসবজি ব্যবসায়ীর কাছে শাকসবজি দোকান ভাড়া দিবেন। পুরো ইজারা প্রসেসটা আপনি কেটে দেন, এখান থেকে সিন্ডিকেট কেটে যাবে। ট্রাক আসতেছে, লোড হচ্ছে, আনলোড হচ্ছে, এর ভিতরে চাঁদাবাজি আছে। এই পুরো প্রসেসকে ডিজিটাইজ করলে একটা মেকানিজমে নিয়ে আসলেই এই যে সিন্ডিকেটের নামে যা চলছে এটা আপনার কমে যাবে। অনেক ধন্যবাদ। এবং স্যাটেলাইট দিয়ে আপনি করতে পারবেন যে আপনার ট্রাকটা হাইওয়ে পুলিশ কোথাও থামাচ্ছে কিনা, আপনি মনিটর সেন্টারে দেখতে পারবেন যে ট্রাকটা এই ভুয়াপুরে অথবা ভৈরবে অথবা সাভারে আটকে আছে 20 মিনিট, এবং আপনি দেখতে পাচ্ছেন চারপাশে কোনো জ্যাম নাই, তো চারপাশে ট্রাফিক নাই, একটা ট্রাক কেন আটকে আছে, অন্য গাড়ি সব চলতেছে, তাহলে বুঝতে হবে এখানে একটা চাঁদাবাজি হচ্ছে। তো এইগুলোকে আপনি মনিটর যদি করতে পারেন, 4-5টা যদি মানে নেওয়া হয়, মানে উদ্যোগ নেওয়া হয়, টোটাল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, বাজার ব্যবস্থাপনায় আপনার নিয়ন্ত্রণ ফিরে আসবে। জি, ধন্যবাদ। আমি একদম ছোট্ট করে একটু জানতে চাই, আপনি মাঝখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মাফিয়া লাগবে ক্ষমতায় যেতে, আপনারাও রাজনৈতিক দল, খুব একটা পুরানো না, আপনাদেরও ক্ষমতায় যেতে কি মাফিয়া লাগবে না? সেক্ষেত্রে আপনারা মাফিয়া কতটা তৈরি করছেন? এটা কোনোভাবে অস্বীকার করা সম্ভব না, কারণ হচ্ছে যে আপনি তো শুধু শহীদ হওয়ার জন্য রাজনীতি করতেছেন না। ক্ষমতায় যাওয়া রাজনীতি এমন যে আপনি একটা চেয়ারকে নিয়ে আসতে যাচ্ছেন, এবং যেই চেয়ারের জন্য আপনার ন্যায্য লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড কোথায়? যেমন ধরেন আমার দলের তো ডিসিএসপি নাই এখন, কারণ আমার দলটাই নতুন, প্রশাসনে আমার কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। আমার দলে তো বড় বড় ব্যবসায়ী নাই যারা আমাকে শত শত হাজার হাজার কোটি টাকা ডোনেট করবে আপনার নির্বাচন করবার জন্য, তাহলে আমার কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই। আমি আবার কিংস পার্টিও না, আমি সরকারি দলের অফিস ব্যবহার করে মিটিংও করতে পারছি না। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে মানে আপনার মানে কমপ্লেক্সিটির ভিতরে আমরা আছি, এই কমপ্লেক্সিটি অ্যাড্রেস করবার জন্য আমরা নির্বাচন কমিশনে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছি, কিন্তু স্যাডলি সেগুলো অ্যাড্রেস করা হয়েছে বলে আমরা মনে করছি না। অনেক ধন্যবাদ। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে একটু ফিরি। যে বিষয়টি বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ড যাতে সবার থাকে, নতুন দল, পুরনো দল, আগের দল, এইখানটায় সরকার আসলে কতটুকু কাজ করছে? আপনারা তো সংস্কার কমিশন করছেন, সম্মিলিত যে কমিশন, সেই কমিশন কবে নাগাদ কার্যকর, কিংবা কবে নাগাদ সবাইকে নিয়ে আবার বসবে? ধন্যবাদ। সরকার তো এই কাজটাই করছে, লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, সবাই যাতে সমান একটা সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনে আসতে পারে, সেই কাজটাই সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আর ঐক্যমত্য যে কমিশনটা করে দেওয়া হয়েছে সেটা তো একটা সময়সীমা বেঁধে দেওয়াই হয়েছে 6 মাসের। এই 6 মাসের মধ্যেই হয়তো সম্ভব হবে এই কাজটা
শেষ করার। জি, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা বিষয় বোধহয় ঝুলেছিল, যেটা পাবলিকলি আসার যে বিষয় ছিল একদম, সেটির আসলে কতদূর কি অবস্থায় আছে? জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে। জি, বড় রাজনৈতিক দল বিএনপি সহ আরো বিএনপির যারা জোট সঙ্গী আছে তারা সবাই এটা এখনো পর্যালোচনা করছেন। তারা আসলে যখন তাদের প্রস্তাবনাটা সরকারের কাছে দেবেন তখন সরকার সবগুলোকে একত্রিত করে এই ঘোষণাপত্রটা প্রস্তুতি করার কাজটা শেষ করবে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি কল্যাণমূলক দেশ, নতুন বাংলাদেশের গতি প্রচণ্ডরূপে গতিময় হোক কল্যাণের দিকে, এবং সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।